হ্যাঁ, নমস্কার। আমি ডক্টর কেশবচন্দ্র মণ্ডল আপনাদের সামনে উপস্থিত হয়েছি কয়েকটি কথা বলার জন্য। আজকের এই ভিডিওটা আমি যে বানাচ্ছি এইটি কেবলমাত্র সাধারণ জনগণের জন্য নয়। এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য পশ্চিমবঙ্গে যে নতুন সরকার এসছে সেই সরকারের যে সমস্ত মাননীয় এমএলএ এবং মন্ত্রীরা হয়েছেন তারা যে সমস্ত কাজকর্ম করছেন তাদের সামগ্রিক মন্ত্রিসভার এবং নতুন দলের নতুন সরকারের যে কাজকর্ম চলছে সেই কাজকর্ম সম্পর্কে জনমানসে যে ধারণা তৈরি হচ্ছে সেই ধারণার উপরে ভিত্তি করে আমি সরকারকে কয়েকটি পরামর্শ দেব। এই পরামর্শগুলি যদি মেনে চলে সরকার ডেফিনেটলি, সরকারের অনেক বড় বড় আমলা রয়েছেন যারা আইএএস আইপিএস রয়েছেন এবং ডাব্লিউবিসিএস অফিসার রয়েছেন এবং রাজনৈতিক নেতৃবর্গ রয়েছেন, সর্বোপরি দলের চিন্তকগণ রয়েছেন যারা চিন্তা করেন, সেটা দিল্লির হতে পারে এবং কলকাতার হতে পারে, সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে যেখান থেকেই হোক না কেন। আমি সাধারণ সমাজবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে সরকারকে কয়েকটি কথা বলতে চাই, যে কথাগুলি আমি বলি যে যদি আপনারা কথাগুলি শোনেন তাহলে আপনাদের ভালো হবে, আর যদি কথাগুলি না শোনেন বা যদি না মেনে চলেন তাহলে যা 2011 সালে তৃণমূল বামফ্রন্ট সরকারের হয়েছিল এবং 2026-এর আগে যেটা তৃণমূল সরকারের হয়েছে সকলেরই ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। তো আমার মনে হয় সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে আমরা যারা সিরিয়াসলি কাজ করি, আমরা যারা সমাজকে খুব কাছের থেকে দেখতে চাই, খুব দেখি এবং খুব নিরপেক্ষভাবে দেখি, আমরা জানি যে সমাজের কী কী, যারা আমাদের যখন শরীর খারাপ হয় তখন আমরা কি করি, আমরা ডাক্তারের কাছে যাই, আমরা ডাক্তারবাবুকে গিয়ে বলি যে ডাক্তারবাবু আমাদের এই সমস্যা। আমার কাছে কোনো রাজনৈতিক নেতা বা কোনো রাজনৈতিক নেত্রী বা কোনো কেউ আসেনি আমার কাছে, কিন্তু সামাজিক চিকিৎসক হিসাবে, সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি বলতে চাই যে সমাজের যে এইলমেন্টস বা ব্যাধি কিছু তৈরি হয়েছে সেই ব্যাধিগুলি যদি সারাতে হয় তাহলে আমার মতন যারা সমাজবিজ্ঞানের ছাত্র এবং গবেষক আছেন তাদের যে চিন্তাভাবনা রয়েছে সেই চিন্তাভাবনা যারা নিরপেক্ষ দৃষ্টিতে এবং যাদের অভিজ্ঞতার মাধ্যমে যারা বলছেন সেই অভিজ্ঞতাগুলি যদি মাননীয় বা মাননীয় নেতা নেত্রী আছেন যারা তারা শোনেন তাহলে তাদেরই ভালো হবে। তাদের ভালোর জন্যেই, তাদের ভালো মানে অ্যাকচুয়ালি আমাদের সমাজের ভালো, আমাদের সমাজ বা রাজ্যের পক্ষে যেটা ভালো সেটা করবে কারা? আমরা তো সাধারণ মানুষ করতে পারবো না। ডিসিশন মেকার যারা আছেন, যারা এমপি আছে, যারা এমএলএ আছে, যারা মন্ত্রী হয়েছেন পশ্চিমবঙ্গে, তারা আমাদের রাজ্যের জন্য করবেন, তাই তো? এখন পশ্চিমবঙ্গে যে নতুন সরকারটা তৈরি হয়েছে সেই সরকারটা, কালকে আমি কথা বলছিলাম আমার এক ব্যুরোক্র্যাট বন্ধুর সাথে, সে বলছিল যে মাস্টারমশাই এই সরকারটা অনেকটা হাফ তৃণমূল। আমি বললাম এই অদ্ভুত ব্যাপার, হাফ তৃণমূল কেন বলছেন? উনি বলছেন যে হাফ তৃণমূল এই কারণেই বলছি, দেখুন তৃণমূলের যে সমস্ত নেতারা ছিল তারা যেভাবে জামাকাপড় পরতো, মনে করুন পায়ে সেই নর্থ স্টার মতন একটা জুতো, তারপরে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, এটা কিন্তু সর্বত্র সমস্ত পলিটিক্যাল লিডারদের জন্য না। তো এই যে কথাবার্তা অতটা খারাপ না হলেও, তৃণমূলের মতন অতটা খারাপ না হলেও, তৃণমূলীদের মতন কথাবার্তা, যেমন আমাদের উচ্চশিক্ষামন্ত্রী হঠাৎ করে একটা কথা বলে ফেললেন, তো যেটা জনমানসে, আমি একজন প্রিন্সিপালের সাথে কথা বলছিলাম, লেডি প্রিন্সিপাল, তিনি আমাকে বলছিলেন যে দেখুন এই ধরনের শব্দ প্রয়োগ করছেন আমাদের রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী, কিছুই না, খুবই সামান্য, কিন্তু তবুও একটা ছোট্ট 2টি অক্ষরের একটি শব্দ, সেই শব্দটা কিন্তু পশ্চিমবাংলার শিক্ষিত মহলকে কেমন করে কাঁপিয়ে দিয়েছে বা নাড়িয়ে দিয়েছে। আপনারা বুঝতে পারবেন না, আপনারা যারা মন্ত্রী হয়েছেন, আপনারা যারা এমএলএ হয়েছেন, আপনারা যারা নবনির্বাচিত সদস্য আমাদের বিধানসভায় এসছেন, আপনারা কিন্তু বুঝতে পারছেন না, বা বুঝলেও সেগুলি অ্যাভয়েড করে যাচ্ছেন, ও কিছু না, সবে তো আসলাম। কিন্তু না, একটি কথার হিসাব হবে, একটি কাজের হিসাব লোকে কিন্তু খাতায় নোট করছে, মনে রাখবেন, যারা লক্ষ্য করার তারা কিন্তু লক্ষ্য করছেন। যাই হোক, তাহলে হাফ তৃণমূল বলছেন, তো এই রকম অনেকেই কিন্তু আবার বলতে শোনা যাচ্ছে যে আরে আগের আমাদের তো পশ্চিমবঙ্গের আগের সরকারই ভালো ছিল, অন্ততপক্ষে সবাইকে তো অন্নপূর্ণা ভাণ্ডার না, তখন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছিল। এই সরকার এসে তো বললো সব মহিলাকে দেবে, নির্বাচনে জেতার আগে বা ক্ষমতায় আসার আগে বললো মহিলাদের দেওয়া হবে। তখন কি বলেছিল সরকার যে এই মহিলাদের দেওয়া হবে, এই ক্রাইটেরিয়া থাকবে?
তো এইটাকে সাধারণ মহিলারা অনেকে মনে করছে একটা ধোঁকা, যে সরকার ধোঁকা দিয়ে আসলো, সরকার আমাদের ধোঁকা খাওয়ালো। মহিলারা এরকম ভাবছেন, শুধু তাই নয়, পুরুষেরাও ভাবতে শুরু করেছেন। এই ভাবনাটাকে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। এই ভাবনাটাকে পরিবর্তন করতে গেলে আপনাকে সমস্ত মহিলাদেরকেই, যারা বাংলাদেশি নয়, যারা সরকারি চাকরি করে না, তাদেরকে চিন্তা ভাবনা করে কিন্তু তাদেরকে দিতে হবে। কারণ মহিলা ভোট কিন্তু 50%। মনে রাখবেন, শুধু ভোট নয়, আপনার অঙ্গীকার। आप वादा किया था कि आप दोगे हर महिला को, वेस्ट बंगाल में आप 3,000 रुपये अन्नपूर्णा भंडार का पैसे दोगे, मगर आप देना नहीं दे रहे हैं। इसका मतलब आपका क्रेडिबिलिटी कम होते जा रहा है। राइट, नंबर 1 सोचिए। तो आपको क्या करना है, আপনাকে কী করতে হবে সেটা আপনি চিন্তা করবেন, এবং আপনার অর্থমন্ত্রী চিন্তা করবে, এবং আপনার ক্যাবিনেট চিন্তা করুন। আর যদি পারেন মানে এই তৃণমূলীকরণ, আপনারা কি অদ্ভুত ব্যাপার, রাজনীতিতে এরকম অ্যান্টি ডিফেকশন ল আছে, তৎসত্ত্বেও অ্যান্টি ডিফেকশন ল থাকা সত্ত্বেও এইরকম ঘোড়া কেনা বেচা, এমএলএ এমপি কেনা বেচা বা পক্ষে নেওয়া, এই কৌশল সুদীর্ঘকাল ধরে স্বাধীনতার সময় থেকেই চলে আসছে, স্বাধীনতার আগের থেকে চলে আসছে, 1937 সাল থেকেই চলে আসছে। 1967 সালে সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল। একজন গয়ালাল বলে একজন উত্তরপ্রদেশের হরিয়ানার একজন এমএলএ, তিনি কী করেছিলেন, তিনি একদিনে এমএলএ কি এমপি ছিলেন, উনি একদিনে কিছু সময়ের মধ্যে 3বার দল পাল্টেছিলেন, যার জন্যে বলা হয় যে আয়ারাম আর গয়ারাম। সেটা অনেক সময় আমাদের ভারতবর্ষের নীতিশ কুমারকে বলা হয় পাল্টিবাজ। তো সেম আপনি দেখুন, যে সমস্ত বিজেপির নেতারা তৃণমূলের নেতাদের বিরুদ্ধে লড়াই করে যে মমতা ব্যানার্জি যে সিটগুলি পেয়েছে, প্রত্যেকটা সিটেই বিজেপির ক্যান্ডিডেট ছিল। যে আজকে যে তৃণমূল বসছে অন্য পাশে বসছে, যে তৃণমূলের সংখ্যাটা বেশি, যে তৃণমূলীদের সংখ্যাটা বিধানসভায় বেশি, আপনি বলুন তো সেই তৃণমূলীদের বিরুদ্ধে কি বিজেপির যে আজকে মুখ্যমন্ত্রী, বিজেপির আজকে যে আপনার নেতা, রাজ্যের সভাপতি বা সেই এলাকার বিজেপির পদপ্রার্থী, তারা কি আন্দোলন করেনি? তারা আন্দোলন করেছেন। তৎসত্ত্বেও তারা তখন জিতে গেছিল, তৃণমূলের এরা জিতে গেছিল, কিন্তু যারা হেরে গেল তারা দেখছে আজকে, যাদের বিরুদ্ধে আমরা এত আন্দোলন করলাম, এত প্রচার করলাম, এত রিস্ক নিয়ে আমরা আন্দোলন করার পরে আমরা হেরে গেলাম, কিন্তু দেখা যাচ্ছে জেতার পরে সেই নেতাদের সাথে হবনবিং করছে আজকের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এবং এমপিরা, এমএলএরা। কি হচ্ছে, ঋতব্রত ওনার যে বিরোধী দলনেতা, তার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড এত খারাপ হওয়া সত্ত্বেও তাদের সাথে আমার তো এত মাখামাখি করার দরকার নেই। পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ কিন্তু এইটাকে ভালো চোখে নিচ্ছে না। আপনার যা খুশি আপনি করুন, কারণ আপনারা ক্ষমতায় এসছেন, আপনার যা খুশি করুন, 207 সিট পেয়েছেন, লোকে কিছু বলতে পারবে না, বলার ক্ষমতা নেই। আপনি যে আইন করেছেন সেই আইনেও সেই বলার না, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছে, কিন্তু সেখানটা নিশ্চয়ই ওইটা বাদে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এখানে রিজনেবল রেস্ট্রিকশান ছাড়া আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমরা জানি কতটুকু বলতে হবে, কতটুকু বলতে হবে না, সংবিধানে কি বলা আছে। আমার কথা হচ্ছে, এই যে হবনবিং এবং বিরোধী দলের নেতাদের ডেফিনেটলি আপনি সমস্ত জায়গায় উন্নয়নে অংশগ্রহণ করতে বলবেন, সকলের একসাথে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করতে গেলে ইনক্লুসিভ পার্টিসিপেশন দরকার, সেখানে অপোজিশন হোক বা রুলিং পার্টি হোক, করুন। কিন্তু একত্রে একসাথে বসে খাওয়া দাওয়া, গল্প করা, খোশ গল্প করা এবং যারা হেরে গেছে তাদেরকে নেগলেক্ট করা, এইটা কতটা ভালো হচ্ছে সেটা আপনারা বিবেচনা করবেন। ঠিক আছে, এটা নাম্বার 2 গেল।
তিন নম্বর আমি খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যারা মানে বিজেপি ক্ষমতায় এসছে, বিজেপি ক্ষমতায় আসার পরে যে সমস্ত নেতারা, যে সমস্ত এমএলএরা, সেই এমএলএদের তো ট্রেনিং হচ্ছে, কিন্তু তাদের কি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং দেওয়া হচ্ছে? অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং মানে প্রশাসনের ভিতরে কি আছে? না। অর্থাৎ দুই একজন এমএলএ বা মন্ত্রী ছাড়া পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের সমস্ত এমএলএ এবং মন্ত্রীদের ট্রেনিং দরকার। কীরকম ট্রেনিং? অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং দরকার, কারণ তারা নোভিস। মনে রাখবেন, কি করতে হবে? ট্রেনিং দিতে হবে, আদারওয়াইজ তারা যে সমস্ত কাজকর্ম করছে। কি হচ্ছে এখন, অন্নপূর্ণার ভাণ্ডার পাচ্ছে না বলে লোকে চলে যাচ্ছে বিডিওর কাছে। কেন বিডিওর কাছে যাবে? রাজনৈতিক নেতারা বা এমএলএরা কী করছে সেখানে? এমএলএরা সেখানে কি করছে? এমএলএরা আসবে বা তাদের প্রতিনিধিরা আসবে বা এমএলএ এগিয়ে এসে তারা বলবে যে কি সমস্যা হচ্ছে আমাকে বলো। কখনোই আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে না। মনে রাখবেন, আমলাতন্ত্র সব সময় একটি সুনির্দিষ্ট এবং স্বতন্ত্র সংস্থা। তাদের কাজ করার পদ্ধতি, তাদের কাজ করার ধরন, তাদের কাজ করার নিয়ম সম্পূর্ণ ভিন্ন। তারা এথিক্স পড়ে এসছে, তারা পলিটি পড়ে এসছে, তারা জিআই পড়ে এসছে। মনে রাখবেন, তাদের যে কাজ, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং বা এটিআইতে যে ট্রেনিং নিয়েছে, বা আইএএস আইপিএসরা যারা লাবাসনাতে ট্রেনিং নিয়ে এসছে, তাদের যে ট্রেনিং, রিগোরাস ট্রেনিং। আপনারা দেখুন মমতা ব্যানার্জির পতন হলো, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে সবাই দোষারোপ করছে। কেউ কি কোনো একজন আমলাকে দোষারোপ করছে? না, আমলারা জানে যে নোট দিয়ে কিভাবে কাজ করতে হয়। আমলারা জানে যে দোষ করলেও, অপরাধ করলেও কিভাবে বাঁচিয়ে করতে হয়। তারা সেই ট্রেনিংটি জানে। সেই ট্রেনিং নেওয়ার ফলে তারা যে স্বতন্ত্র একটি গোষ্ঠী, স্বতন্ত্র একটি শ্রেণী ভারতবর্ষের, যারা পিলার ভারতবর্ষের, তাদের থেকে রাজনৈতিক নেতারা কতটা আলাদা। রাজনৈতিক নেতাদের কোনো ট্রেনিং আছে? নেই। সাধারণত মিডিওকার বা স্বল্প মেধার ছেলেরা রাজনৈতিক দলে এসে তারা হয় দলের সান্নিধ্য বা কাজ করে কোনো রকমভাবে টিকিট পেয়ে তারা এমএলএ হয়ে গেলেন, তারপরে মন্ত্রী হয়ে গেলেন। তারা মন্ত্রী হতে গেলে তো তার অনেক গুণ থাকতে হবে, অনেক যোগ্যতা থাকতে হবে, তাদের পড়াশোনা আরও বেশি করতে হবে। যদি পড়াশোনা কম থেকে থাকে, হতে পারে সকলের পড়াশোনা সমান নয়, তাহলে তাকে পলিশড করতে হবে। তাহলে কৌটিল্যের যে রাজধর্ম পালন করতে গেলে রাজার মতো তাকে আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে, তারপরে তাকে সেই শিক্ষা অর্জন করতে হবে, সেই দক্ষতা অর্জন করতে হবে। ঠিক আছে? সেইটা কিন্তু আমাদের যে বর্তমানে এমএলএরা এসছেন তাদের মধ্যে খুব কম, দুই একজন বাদে খুব কম সংখ্যক লোকের মধ্যে আছে। আপনারা দেখুন তো, এখনও আজকের দিনেও কি করে উন্নয়ন হবে? উন্নয়ন করতে গেলে তো একটা নতুন সিস্টেম দরকার, একটু নতুন লোকেদের দরকার। পশ্চিমবঙ্গের যে প্রায় 126-27টা পৌরসভা আছে, আমাদের যে মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলি আছে, আমাদের এতগুলি যে পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত প্রধান আছেন, মেম্বার আছেন, সভাপতি আছে, সহসভাপতি আছে, সভাধিপতি আছে, সভাধিপতি আছে, কর্মাধ্যক্ষ আছে, তাদের কি কোনো ট্রেনিং? তারা তো আগে যেরকম মমতা ব্যানার্জির আমলে যে সিস্টেমে কাজ করছিল, গত 15 বছর ধরে তারা সেই সিস্টেমে কাজ করে যাচ্ছে। এবং তাদের হয়তো মারার পরিমাণটা কমে গেছে, কিন্তু তারা মারার পদ্ধতিগুলি সব জানে। এক জায়গায় তাদের শিকড় গজিয়ে গেছে। তাহলে আপনি কেন এখনও অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার করছেন না? আপনি কেন এখনও ইমিডিয়েটলি নির্বাচন করে আপনি কেন পৌরসভা এবং পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা খোল নালচে বদল করে দিচ্ছেন না? আপনার উন্নয়নের সময় কিন্তু চলে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু আপনার অ্যাচিভমেন্ট কিন্তু কমতে থাকছে। রিমেম্বার,
আপনি যতগুলি বলুন যে কতগুলি বিজনেস সেন্টার আসলো বা বিজনেস অর্গানাইজেশন আসলো আপনার সাথে মিটিং করে গেল বা মিটিং হবে, স্বপন দাশগুপ্তা সেদিনকে লিখেছে মিৎসুবিশির সাথে আমার মিটিং হলো, আসবে নিশ্চয়ই, সেইটা হবে, কিন্তু আপনার ভিতরটা নিচের থেকে খোকলা হয়ে যাবে। আর নিচের থেকে খোকলা যেমন সিপিএমের হয়েছিল, যেমন করে তৃণমূলের হয়ে গেছিল, বুঝতে পারেননি, ঠিক তেমনিভাবে আপনি বিজেপি আপনারও হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। আগামী 5 বছরে বা 10 বছরে খোকলা হতে 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 জিরো পর্যায়ে পৌঁছে যাবে। আপনি তখনও বড় বড় ভাব করবেন বা বড় বড় কথা বলবেন, আপনি ভাববেন এই তো আমাকে আছে তাহলে ওইভাবে হয় না, ওইভাবে হবে না, মনে রাখবেন। অনেকে নাম্বার 4, অনেক এমএলএ বা নেতা বা মন্ত্রী এখনও ফুলের মালা এবং উত্তরীয় পরতে ব্যস্ত। ফুলের মালা এবং উত্তরীয় পরার জন্য আপনাদের কিন্তু লোকেরা ক্ষমতায় আনেনি। মনে রাখবেন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট ইম্পর্টেন্ট আপনাদের কাছে। তো প্রত্যেকটা মিনিট শুধু মুখে মুখে বললেই হবে না, গল্প করলে, রাজনীতি করলেই হবে না, ডেভেলপমেন্টের জন্য প্ল্যান করতে হবে। সেই প্ল্যান কি আপনার আছে? সেই প্ল্যান আপনারা কাকে দিয়ে তৈরি করাবেন? কোথায় পশ্চিমবঙ্গের সেই লোক? কোথায় আমলাদের মধ্যে সেই লোক? আইন তৈরি করতে গেলে বা আপনার নিয়ম নীতি তৈরি করতে গেলে বা সরকার সঠিকভাবে পরিচালনা করতে গেলে সর্বদা প্রয়োজন হয় গুণী জ্ঞানীদের। সেই সমাজের গুণী জ্ঞানী, আপনাদের চোখে অনেক বড় বড় গুণী জ্ঞানীদের সাথে আপনারা মিটিং করছেন, কথা বলছেন, কিন্তু যারা প্রকৃত সমাজবিজ্ঞানী, যারা প্রকৃত গবেষক, সবাইকে কি আপনারা ধরতে পেরেছেন? পারেননি, বা আপনাদের ইচ্ছাও নেই। আপনারা রাজনৈতিক নেতা হয়েছেন, আপনারা কেউ এমএলএ হয়েছেন, কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউ অন্যান্য মন্ত্রী হয়েছেন, ভেবেছেন আমাদের 4টে পা এবং 4টে মাথা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিছুই না। আপনারা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই। আজকে দেখুন তৃণমূলের যে সমস্ত দুর্দান্ত প্রতাপ নেতারা ছিল, একসময় লক্ষণ শেঠ, আপনারা ভাবুন পূর্ব মেদিনীপুরের কত দাপট তার, কোথায় দেখুন এক সময় এই জ্যোতিপ্রিয় মল্লিক, আপনার অরূপ বিশ্বাস, এদের কি দাপট দেখুন, আজকে কি, কোথায় তারা? তো আজকে যারা বর্তমানে, আগামী দিলে তারা অতীত, প্রাক্তন, এটাই নিয়ম, এটাই নিয়ম। আমি শুধু জ্ঞানের কথা বলছি না, এটা বাস্তব, এটা ধ্রুব সত্য, প্রকৃতির নিয়ম। তো আপনিও প্রাক্তন হবেন। আপনি যেমন একজনকে প্রাক্তন করেছেন, আপনার জন্যও কিন্তু একজন বেড়ে উঠছে আস্তে 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 আস্তে, যে আপনাকে প্রাক্তন করবে। তাহলে যে কথাগুলি বলছি সেই কথাগুলি মনোযোগ সহকারে, যদি আপনার কান পর্যন্ত পৌঁছায়, মনোযোগ সহকারে শুনে সেই কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করুন। আপনার ভালো, আপনার দলের ভালো, সরকারের ভালো এবং আলটিমেটলি জনগণের ভালো। ঠিক আছে? ফুলমালা নেওয়া বন্ধ করুন, কাজে লেগে পড়ুন। ঠিক আছে? নেক্সট, আচ্ছা ঠিক আছে, আপনারা হয়তো ইয়েদের চেঞ্জ করতে পারবেন না, আপনারা হয়তো গ্রাম পঞ্চায়েতে যারা প্রধান বা মেম্বার তাদের করতে পারবেন না, বিডিওদের আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি বা জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি বা কর্মাধ্যক্ষদের পরিবর্তন করতে পারবেন না। কিন্তু আপনি তো যারা এডিএম আছে, যারা ডিএম আছে, যারা এসপি আছে, যারা অ্যাডিশনাল এসপি আছে, যারা বিডিও আছে, যারা এসডিও আছে, যাদের শিকড় গেড়ে গেছে, তাদের চেঞ্জ করুন না। Immediately take a decision to change, to shift all those corruptive people. You know who are corruptive people. যদি না জেনে থাকেন তাহলে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ যারা ভালো লোক বাছুন, তুলে তাদেরকে জিজ্ঞেস করুন, ভাই কারা কারা ভালো, কারা কারা ভালো। আমি তো জানি আমার একজন এসডিও আছে, দেবব্রত, ভীষণই ভালো ছেলে, ওকে যে কাজে লাগাবেন আপনি সেই কাজে লাগতে পারেন। তারপরে আমাদের মিস্টার হালদার, প্রভাংশু হালদার আছে, ও খুব ভালো ছেলে, ও জেলা পরিষদের মনে হয় সেক্রেটারি হয়েছে। তো এই রকম দেখুন আর অনেক ভালো ছেলে রয়েছে, আমি জানি অনেক ভালো ছেলে রয়েছে যারা WBCS অফিসারও আছে, আইএএসও অনেক ভালো, তারা তো ভালো মানে ভালোর ভালো, ভালোদের ভালো, ভালোস্ব ভালো আইএএসরা, আইপিএসরা। তো তাদেরকে সঠিকভাবে, আইএএসরা আইপিএসরা আপনাদের গুরুত্বই দেয় না। আমি একবার একজন আইএএসকে জিজ্ঞেস করেছিলাম যে একজন ওই যে পলিটিক্যাল লিডাররা এসে আপনার পাশে বসে, আপনার সাথে ফটো তোলে, আপনার কি ধারণা?
সেই আইএএস আমাকে বলেছিলেন, এখন পশ্চিমবঙ্গ সরকারে এখানেই কাজ করেন, আমি নাম বলছি না, নাম বলতে পারবো না বা বলবো না, তিনি আমাকে বলেছিলেন, ডক্টর মণ্ডল, দে আর জাস্ট মঙ্কিজ। ভাবুন, পলিটিক্যাল লিডারদের সম্পর্কে আইএএসদের ধারণা, আমি বলছি না জেনারেল আইএএসদের, সাধারণভাবে, কারণ তারা যে রিগোরাস প্রসেসের মধ্যে দিয়ে আইএএস হয়, আপনারা তা হয়তো হন ম্যানুয়াল ইয়ের মধ্যে দিয়ে, কিন্তু আপনাদের সেই না আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, না এডুকেশনাল গ্র্যাজুয়েশন লাগে সেটা ঠিক আছে, কিন্তু না আছে আপনার এক্সপার্টাইজ, না আছে সেই রিগোরাস প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার কোনো রকম অভিজ্ঞতা, না আপনাদের আছে চেষ্টা, ঠিক আছে? তাহলে এইগুলি আপনারা করুন, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার করে দিন। নেক্সট, শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে বাকি এমএলএদেরকে ট্রেনিং করার বা ট্রেনিং দেওয়ার চেষ্টা করছেন, তেমনিভাবে আমি বলবো যে সমস্ত এমএলএদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং আইএএস আইপিএসদের দিয়ে যদি পারেন ট্রেনিং দেওয়ান। যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছে, আমি জানি প্রফেসর দীপঙ্কর সিনহাকে ডাকুন, প্রফেসর অমর্ত্য মুখোপাধ্যায়কে ডাকুন, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, পড়িয়ে দেবেন। দেবাশিস নন্দী আছে, দেখুন কাজী নজরুল ইউনিভার্সিটির ভালো ছেলে, রাজকুমার কোঠারি আছে আমার ডায়মন্ড হারবার ইউনিভার্সিটির ভিসি ছিল, ডাকুন, এদের ডাকুন, এরা ভালো ছেলে, এরা ভালো লোক, এরা যদি আপনাদের ট্রেনিং দেওয়ায় বা ট্রেনিং দেয়, যেমন করে এরা আইএএসরা আসলে তাদেরকে ট্রেনিং দেয় পশ্চিমবাংলায়, তো তেমনিভাবে এরা যদি ট্রেনিং দেয়, আপনি জাজেদের ট্রেনিং, জাজেদের বলুন, এক্স জাজ গুরুদাস বিশ্বাস ভালো ছেলে, এদেরকে ডাকুন, এদেরকে ডেকে আপনি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করুন, লাগুক না 2 মাস, কিন্তু তাতে এই 2 মাস যে যাবে, সেই 2 মাসে আপনার যে প্রোডাক্টিভিটি হবে, তার পার্সোনাল প্রোডাক্টিভিটি হবে, তার ইন্টিগ্রিটি বেড়ে যাবে, তার ইন্টিগ্রিটি বেড়ে যাবে, তার কনফিডেন্স বেড়ে যাবে, তার এথিক্যাল সেন্স বেড়ে যাবে, তার লায়াবিলিটি বেড়ে যাবে, তার ওয়ে অফ টকিং বেড়ে যাবে, তার ওয়ে অফ ডিসকাশন বেড়ে যাবে, তার ওয়ে অফ কন্ট্রাডিকশন বেড়ে যাবে, তার ওয়ে অফ কনভিনসিং পাওয়ার বেড়ে যাবে, তো এত কিছু, ডিসিপ্লিন বেড়ে যাবে, হ্যাঁ, এত কিছু বেড়ে যাবে। এইটা তার যেমন পরিবারের লাভ হবে, তার যেমন সমাজের লাভ হবে, তার তেমনি সেই এলাকার যে সমস্ত লোকজন আছে তাদেরও লাভ হবে, আলটিমেটলি আমাদের রাজ্যের লাভ হবে। বুঝতে পারছেন আমি কি বলছি? নেক্সট, আমি বলছি যে আপনি এমএলএরা, যে সমস্ত এমএলএ আছেন, আপনাদের কি লোক নেই? প্রত্যেকটা বিডিও অফিস, প্রত্যেকটা এসডিও অফিস, প্রত্যেকটা ডিএম অফিসে আপনাদের লোক থাকবে। মুখ্যমন্ত্রী যাচ্ছেন বা কোনো মন্ত্রী যাচ্ছেন, তার কাছে খবর নেই ওখানকার এরিয়াতে কি হচ্ছে, ডিটেলস খবর থাকবে। আপনারা মনে করছেন আমাদের কাছে তো সব আছে, পার্টির নেতাদের কাছে শুনে নিয়েছি, পার্টির নেতারা ছাতা জানে, সামান্য জানে, কিন্তু ভিতরে আরও কত কিছু হচ্ছে সেই জিনিসগুলি আপনারা জানেন না মহাশয়গণ, আপনারা জানেন না কি হচ্ছে। আপনাদের এই 2 মাসে জানার উৎসাহ তেমন নেই বলে শুনেছি আমি। তাহলে এগুলি জানুন কি হচ্ছে। কোথা থেকে জানবেন? আপনারা কোনো একটা জায়গায় দেখুন, আপনার টোল প্লাজাগুলি বন্ধ করে দিলেন, একটা টোল প্লাজা থেকে, একটা জায়গায় আমি নাম বলছি না, 18 কোটি টাকা বছরে উঠত। সেখানকার যে জেলা পরিষদের সভাপতি, সে রাজ্য সরকারকে মাত্র দিত 5 থেকে 6 কোটি টাকা, বাকি 10 থেকে 12 কোটি টাকা তার পকেটে, কিছুটা কালীঘাটে, কিছুটা ক্যামাক স্ট্রিটে। জানেন এইসব খবর? এখন ওই টোল প্লাজাটা বন্ধ আছে, তাহলে ওই টোল প্লাজাটা কি আপনি নতুন করে চালু করতে পারেন না মহাশয়? সরকারের তরফ থেকে পয়সা তো আসবে, তো যদি সরকারের পয়সা আসে তাহলে আপনি আরও 2টো রাস্তা করতে পারবেন, আরও 2টো স্কুল ঘর তৈরি করতে পারবেন, হসপিটালে আরও ডাক্তার নিয়োগ করতে পারবেন, স্কুলে আরও টিচার নিয়োগ করতে পারবেন, করুন, ঠিক আছে? এবার দেখুন, সরকার পরিবর্তন হয়েছে বটে, কিন্তু সব পুরনো লোক দিয়ে কাজ চলছে। কেন পুরনো লোক থাকবে? পুরনো লোকরা তো গত 15 বছর ধরে যেভাবে কাজ করে এসেছে সেই সিস্টেমে কাজ করতে অভ্যস্ত, সে খবর জানেন না আপনি? তাহলে তাদেরকে দিয়ে আপনি বলছেন ভালো হয়ে গেছে, আপনার সামনে ভালো, আপনার সামনে যে সমস্ত অফিসাররা বা যে সমস্ত নেতারা মিষ্টি নিয়ে আসছে বা মিষ্টি কথা বলছে এবং মিষ্ট ভাষণ দিচ্ছে,
বা মাথা নিচু করে আসছে, আপনি ভাবলেন ভালো হয়ে গেল। কেষ্ট এখন ঋতব্রতর দলে আসছে, কেষ্ট মানে অনুব্রত মণ্ডল এখন ঋতব্রতর দলে আসছে, যাতে আপনার কাছাকাছি থাকা যায় মুখ্যমন্ত্রীর। যে কেষ্ট কদিন আগে একজন পুলিশকে কি কথা, কি জঘন্যভাবে কথা বলেছে। রাজনীতিতে আমার মনে হয় নেতারা সব কিছু ভুলে যায়, নেতারা ভুলে যায়, কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা রাজনীতির ছাত্র, প্রকৃত ছাত্র, যারা প্রকৃত গবেষক, তারা কিন্তু ভোলে না। প্রত্যেকটা কথা রেকর্ড করে রাখে তাদের ল্যাপটপে এবং তাদের বইয়ের মধ্যে লিপিবদ্ধ রাখে। মনে রাখবেন, এই সমস্ত লোকেদের সাথে আপনি দল একসাথে করছেন, এদের একসাথে নিচ্ছেন, এই অরূপ বিশ্বাসকে আপনি একসাথে নিচ্ছেন, এই আমার ফিরহাদ হাকিম। একটু অনুসন্ধান করুন না, যদি একটা কাউন্সিলের এত কোটি টাকা হয়, 100 কোটি টাকা হয়, তাহলে একজন এমএলএর কত 100 কোটি টাকা হতে পারে। হায় রে, এটাও বোঝেন না, এটাও বলে বুঝিয়ে দিতে হবে। আমি আশা করব যে আপনি সিবিআই, আইবিতে আরও লোক নিন, পুলিশে আরও লোক নিন, আইবিতে লোক নিন, সিআইডিতে আরও লোক নিন, ইনভেস্টিগেট করুন। আপনি যত টাকার লোক রিক্রুট করবেন, আপনি দেখবেন আপনি এক মাসে তত অনেক 100 গুণ বেশি টাকা উদ্ধার করতে পারবেন। এদের যে সম্পত্তি আছে, যারা চুরি করে, যারা 15 বছরে যে টাকা চুরি করেছে তৃণমূলের নেতারা বা কিছু গভর্নমেন্ট অফিসিয়াল এবং যারা বিভিন্ন নেতামন্ত্রী আছে, তারা যে টাকাটা ইনকাম করেছে মানে চুরি করে সঞ্চয় করেছে, সেই টাকা দিয়ে পশ্চিমবঙ্গের কম করে 500টা স্কুলঘর তো তৈরি হয়ে যাবেই মিনিমাম, আর কম করে 200-300টা হসপিটাল তৈরি হয়ে যাবে। কোনটা করবেন? আপনি যারা চুরি করেছে, আপনি জানেন যারা চোর, তাদের সাথে আপনি বসে চা খাবেন, কাটলেট খাবেন, নাকি তাদের থেকে টাকা উদ্ধার করে আপনি সাধারণ মানুষের কাজে লাগবেন? তো ডেফিনেটলি আপনি যদি চোরদের সাথে মেশেন, তাহলে আপনি লোকে, এ ম্যান ইজ নোন বাই হিজ কোম্পানি হি কিপস। আপনি যদি চোরদের সাথে মিশে চোরদের মতন আচরণ বা করতে যান বা তাদের সাথে বন্ধুত্ব করতে চান, তো লোকে আপনাকে চোর বলবে। আপনার যতই বড় বড় আমি দেখে নেব, আমি ওদের ছাড়বো না কিন্তু ধরবও না, আপনি বলছেন আমি ওদের ছাড়বো না, কিন্তু আপনি ধরছেনও না। হোয়াট ইজ দিস ম্যান? ভাবুন। ঠিক আছে, এবার দেখুন, তারপরে একটা খুব ভালো জায়গা আছে। সেই জায়গাটা হচ্ছে যে আপনি সমস্ত এমএলএদের বলুন, মন্ত্রীদের বলুন যে প্রত্যেকটা অফিসে নিজের লোক থাকবে, দলের লোক থাকবে। সেই দলের লোক, তারা ইনফর্ম করবে আপনাকে যে হোয়াট ইজ গোয়িং অন, কোন ভিডিও মারছে, কোন এসডিও মারছে, কোন এসডিও তেল চুরি করছে, কোন এডিএম আসছে না ফাঁকি মারছে, কোন এডিএমের সাথে কোন নেতার কী হবনবিং করছে, কারা কী করছে, এই সমস্ত এভরিথিং শুড বি আপডেটেড। ঠিক আছে, তাহলে আপনার ডিসিশান নিতে সুবিধা হবে। আমি বলবো যে আপনারা যদি এই সমস্ত, আজকে খুব কমই বললাম, এইগুলি যদি আপনারা করেন, আমার মনে হয় যে আগামী দিনে আপনাদের দিন ভালো যাবে, আপনাদের সময় ভালো যাবে, আপনাদের পারফরমেন্স ভালো হবে। আপনাদের পারফরমেন্স, আমি বলছি না আপনাদের ডেভেলপমেন্টের জন্য, আমি বলছি আপনাদের ডেভেলপমেন্ট মিনস আমাদের রাজ্যের ডেভেলপমেন্ট। আপনার ডেভেলপমেন্ট মিনস আমাদের রাজ্যের জনগণের, গরিব মানুষের উন্নয়ন। তো রাজ্যের গরিব মানুষের উন্নয়ন হলে, রাজ্যের শিল্পের উন্নয়ন হলে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হলে আমার চেয়ে আর কে খুশি হবে? সাধারণ মানুষ। আমি চাই আমার রাজ্য আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হোক। তো জগৎ সভায় যদি শ্রেষ্ঠ আসন নিতে হয়, তাহলে ভাষার অপভাষা ব্যবহার করা যাবে না, সরকারি দলেরও কাউকে না। সরকারের আরও গতিশীলতা বাড়াতে হবে, আরও দক্ষতা বাড়াতে হবে, আরও গ্রহণযোগ্যতা বাড়াতে হবে এবং কর্মক্ষমতা বাড়াতে হবে, স্কিল বাড়াতে হবে। আপনি বলছেন যে জনগণের স্কিল ডেভেলপমেন্ট করবেন, আরে আপনার স্কিল ডেভেলপমেন্ট করুন না। আপনি যদি কম্পিউটার না জানেন কম্পিউটার শিখুন, আপনি যদি এআই না জানেন এআই শিখুন, আপনাকেও শিখতে হবে। প্রত্যেক রাজাকে, কৌটিল্য বলে গেছে যে রাজাকে হতে হবে, রাজাকে প্রথম সকালের 1-2 ঘন্টা পড়তে হবে, তাকে পড়তে হবে, পাঠ করতে হবে। কেন তাকে পড়তে হবে? কারণ সে যাতে আপডেটেড থাকে। সমস্ত এমএলএদের বলে দিন, এমপিদের বলে দিন পড়তে হবে। কি পড়বে? জিওগ্রাফি পড়ুক, হিস্ট্রি পড়ুক, পলিটিক্যাল সায়েন্স পড়ুক, সিভিক্স পড়ুক, এইগুলি, ইঞ্জিনিয়ারিং পড়ুক,
ল পড়ুক, কনস্টিটিউশনটা পড়ুক, ঠিক আছে? এই কাজগুলি আপাতত করুন, তারপরে দেখা যাবে আগামী আপনি কি করছেন বা আপনারা কি করছেন আগামী 1-2 মাস দেখে তারপরে আবার বলা যাবে, ঠিক আছে? আশা করি আপনি এই কথাগুলি শুনবেন এবং গ্রহণ করার চেষ্টা করবেন। আর গ্রহণ না করলেও আমার কিছু যায় আসে না, আপনি গ্রহণ করলে আমাদের জনগণের ক্ষতি, পশ্চিমবাংলার জনগণ আবার সাফার করবে, পশ্চিমবঙ্গের জনগণ ভুগবে, তো তাতে কষ্ট হবে, আমার কষ্ট হবে। এবং ভারতবর্ষের যে উন্নয়ন, যে 2047-এর মধ্যে বিকশিত ভারত হবে, বিকশিত ভারতের স্বপ্ন কখনোই পূরণ হবে না। বিকশিত ভারতকে বিকশিত করতে গেলে পশ্চিমবাংলার বিকাশ জরুরি। পশ্চিমবাংলা অনেক পিছিয়ে রয়েছে দীর্ঘ 50 বছর ধরে। আপনাদের উপরে জনগণের প্রচুর প্রত্যাশা পূরণ করার, সব পূরণ করতে পারবেন না, কেউই পারেনি, কোনো দিনই পারেনি, সব শ্রেণীর লোকেদের পারেনি। আচ্ছা, শেষে আরেকটা কথা বলবো, আপনারা ইনক্লুসিভ গ্রোথ বলেন, আপনারা বলেন, মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই বলেন যে এই ভবানীপুরের মুসলমানরা আমাকে একটাও ভোট দেয়নি। আজকে আপনি মুখ্যমন্ত্রী, আপনি এই কথা বলতে পারেন না? আমি একটা স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, তো সেখানে অনেক টিচাররা মাইনরিটি ছেলেমেয়েদের, অনেক না কয়েকজন টিচার মাইনরিটি ছেলেমেয়েদের একটু নিচু নজরে দেখতো বা অন্য নজরে দেখতো, আমি দেখতাম না। কারণ আমি জানতাম ইনক্লুসিভ গ্রোথ মানে সকলের উন্নয়ন। হিন্দুর যেমন উন্নয়নের প্রয়োজন আছে, মুসলিমেরও তেমনি উন্নয়নের প্রয়োজন আছে, শিখ খ্রিস্টান বৌদ্ধ সকলেরই সমানভাবে করতে। আপনি শুধু হিন্দুদের উন্নয়ন করে পারবেন আপনার রাজ্যের উন্নয়ন, জিডিপি বাড়াতে, পার ক্যাপিটা ইনকাম বাড়াতে পারবেন? আপনি পারবেন? কখনোই পারবেন না। সেই জন্যে বি কোয়াইট, আপনি শান্ত হন এবং মনে মনে ভাবুন, রেট্রোস্পেক্ট করুন, মেডিটেশন করুন, করে আপনারা ভাবুন যে সকলের উন্নয়ন প্রয়োজন। ইনক্লুসিভ গ্রোথ মানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সকলের, যারা যা করেছে করুক। এডুকেশনটাকে স্ট্রিম লাইনে আনুন, এডুকেশনটাকে স্ট্রিম লাইনে এনে আর স্বাস্থ্য ব্যবস্থা ভালো করুন, ইনফ্রাস্ট্রাকচার করুন, এমনি দেশ উন্নয়ন হয়ে যাবে। আমি এডুকেশন নিয়ে পরে বলবো, আমার এডুকেশনের উপরে যে বইটা আছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, দ্য রোড ম্যাপ টু ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, সেখানে অনেক কথা বলা রয়েছে, সেগুলি আমি পরে আরও আলোচনা করব। পশ্চিমবঙ্গের আরও উন্নয়নের জন্য শিক্ষার ক্ষেত্রে কী করার দরকার, আমার বইগুলিতেই সব আছে, যারা পড়াশোনা করেন তারা জানেন। আর এই কটা কথা বলেই আমি আজকে এই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে আপনারা বলবেন। সবাইকে আমার নমস্কার, শ্রেণীর মতন নমস্কার জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। থ্যাংক ইউ, এই বলে আমি রাখছি। থ্যাংক ইউ ভেরি মাচ।